আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একেবারে ভিন্ন স্বাদের নতুন এক পকোড়া। তো চলো আমি কিভাবে নতুন স্বাদের একটি তোমাদের সঙ্গে পকোড়া শেয়ার করি, তার জন্য কিন্তু তোমরা পুরো ভিডিওটির সঙ্গে থেকো। একদম কিন্তু কেউ স্কিপ করবে না, নইলে কিন্তু আমি নতুন স্বাদের কিভাবে পকোড়া বানাচ্ছি সেটা কিন্তু তোমরা বুঝতেই পারবে না। তো চলো, এই যে আমি দেখো নিয়ে নিয়েছি সয়াবিন। সয়াবিনগুলোকে আমি সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি, একটুখানি সামান্য পরিমাণে লবণ দিয়ে। আর সয়াবিনগুলো দেখতেই পাচ্ছ কতটা বড় বড় সাইজের। আসলে আমি কিন্তু এখানে বড় বড় সয়াবিন নিয়ে নিয়েছি, কারণ আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সয়াবিন পকোড়া। তো সয়াবিনগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি একটুখানি লবণ দিয়ে। তারপর আমি দেখো সয়াবিনগুলোকে একটুখানি শিলের সাহায্যে হালকা হাতে থেতো করে নেব। এটা কিন্তু খুব জোরে থেতো করা যাবে না, নইলে কিন্তু পুরোটাই ভেঙে যাবে আর পকোড়া কিন্তু একদমই ভালো হবে না। তাই আমি সুন্দর করে হালকা হাতে শিল দিয়ে চেপে চেপে সবগুলোকে দেখো থেতো করে নিয়েছি। আর দেখো একটাও কিন্তু আমার ভেঙে যায়নি। এবারে আমি সুন্দর করে সবগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। তো এখানে আমি পকোড়া বানানোর জন্য প্রথমে একটুখানি সয়াবিনগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো। তো কি ম্যারিনেট করার জন্য এখানে আমি একটা পাত্রে 1 চামচা টক দই নিয়ে নিয়েছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচা পরিমাণে আদা রসুনের পেস্ট। এখানে আমার 6 থেকে 7টা সয়াবিন আছে। তো আমার যতটা প্রয়োজন মশলা পড়ছে আমি ঠিক ততটাই ব্যবহার করছি। তোমরা সয়াবিনের পরিমাণটা বেশি হলে অবশ্যই এখানে মশলার পরিমাণটাও বাড়িয়ে দেবে। তো এখানে দিয়ে দিলাম আমি 1/2 চামচা গরম মশলা গুঁড়ো আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচা জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচা ধনিয়ে গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এখানে এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব একটুখানি মিক্স মশলা। এটা অবশ্যই আমার বাড়িতে থাকা মশলা। আসলে আমি এটা বাড়িতে থাকা উপকরণ দিয়েই তোমাদের বানিয়ে দেখাবো ভিন্ন স্বাদের এক মজাদার পকোড়া। তোমরা কিন্তু বাড়িতে থাকা যে কোনো মশলা দিয়েই বানিয়ে নিতে পারো এই পকোড়া। তো এখানে একটু ম্যাগি মশলাও ছিল, সেটাকেও আমি একটুখানি ব্যবহার করব। এখানে আমি অল্প পরিমাণে ম্যাগি মশলাও দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি চাট মশলা। তো এখানে অল্প পরিমাণেও চাট মশলা দিয়ে দিচ্ছি। আসলে বেশি বেশি পরিমাণে বেসনের সঙ্গে মশলা দিলে কি হয়, এটা একটু তেতো হয়ে যায়, তাই কম কম পরিমাণে একটুখানি দেওয়ার চেষ্টা করবে। আর দিয়ে দিচ্ছি আমি একটুখানি এখানে টমেটো সস। তো টমেটো সস আমার দেওয়া হয়ে গেছে। তারপর আমি দিয়ে দেব একটুখানি হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি, এটাকে মেখে নেব নেড়েচেড়ে সুন্দরভাবে চামচের সাহায্যে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো, মানে গুঁড়ো লঙ্কার গুঁড়ো। তো এই যে আমি দিয়ে দিলাম। তারপরে দেখো দিয়ে দিচ্ছি আমি ঘি 1 চামচা। এই ম্যারিনেট করার সময় মশলার মধ্যে 1 চামচা ঘি দিয়ে দিলে পকোড়ার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো সবশেষে আমি দিয়ে দিলাম একটুখানি 1/2 চামচা পরিমাণে লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু অবশ্যই আরও বেশি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেই পারো, কিন্তু কারণ হচ্ছে পকোড়া কিন্তু ঝালঝালি ভালো লাগে। তো এখানে আমি অল্প পরিমাণে এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি। তোমরা যতটা খুশি, যার যতটা পছন্দ লঙ্কা, ততটাই কিন্তু ব্যবহার করতে পারো। এবারে আমি সুন্দরভাবে একটা একটা করে দেখো মশলার সাহায্যে মশলা দিয়ে সুন্দর করে এগুলোকে মেখে নেব প্রত্যেকটা সয়াবিনকে। তো সুন্দরভাবেই কিন্তু একটা একটা করে
ভালোভাবে প্রত্যেকটার গায়ে কিন্তু মশলাগুলোকে ঢুকিয়ে রেডি করে নিতে হবে। আসলে এভাবে মাখিয়ে দিলে মশলাগুলো ভিতরে ঢুকে যায় আর পকোড়াটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো এখানে আমি সুন্দরভাবে প্রত্যেকটাকে দেখো একটা একটা করে মেখে নিচ্ছি। আর এটাকে কিন্তু একসঙ্গে চেপে চেপে মাখতে যাবে না, নইলে কিন্তু সবটাই ভেঙে যাবে আর পকোড়াগুলো দেখতেও ভালো লাগবে না। তার জন্য আলতো হাতে একটা একটা করে সুন্দরভাবে মেখে নিতে হবে। এগুলোকে আমি সবগুলোকে মেখে নেব। তারপর আমি কিছুক্ষণের জন্য এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেস্টে রেখে দেবো। তোমরা কিন্তু চাইলে এভাবে মেখে আগের দিন ফ্রিজ করে রেখে দিতে পারো, তারপর পরের দিন কিন্তু পকোড়া বানাতে পারো বা যতক্ষণ খুশি তোমরা ম্যারিনেট করে রাখতে পারো। এটা কিন্তু সঙ্গে সঙ্গে অবশ্যই করতে যাবে না। তো আমি ম্যারিনেট করে রেখে দেওয়ার পর এদিকে আমি পকোড়ার জন্য বেসনটাকে রেডি করে নেব। তো এখানে পাত্রে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি আর সঙ্গে দিয়ে দিলাম আমি কর্নফ্লোর। তোমরা কর্নফ্লোরের জায়গায় কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারো, এতে কিন্তু টেস্টটাও অনেকটা ভালো হয়। তো এখানে দিয়ে দিলাম একটুখানি বেকিং সোডা মানে খাবার সোডা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো অল্প পরিমাণে দিলেই চলবে। এখানে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেব এখানে ব্রেড ক্রাম্ব। তো এখানে আমি দেখো 1 চামচা পরিমাণে ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি। এতে করে একটু পকোড়াটা কড়কড়ে ভাব হবে, খেতে কিন্তু দারুণই লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। তারপর আমি সুন্দর করে এটাকে মেখে নেব। আর তোমরা কিন্তু বেসন খোলার পরে ডিম দিতে যাবে না, নইলে কিন্তু বেসনটা অনেকটাই ঢিলে হয়ে যাবে, তাহলে বুঝতে পারবে না ঠিক কতটা পরিমাণে জল লাগবে। তাই আমি এখানে দেখো প্রথমেই কিন্তু ডিমটা দিয়ে মেখে নিলাম, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে এখানে আমার কতটা পরিমাণে জল লাগবে। অল্প অল্প করে জল দিয়ে সব সময় বেসনটাকে ঘোলার চেষ্টা করবে। বেশি পরিমাণে একেবারেই দিয়ে দিলে কিন্তু বেসনটা অনেকটাই ঢিলে হয়ে যাবে আর পকোড়ার গায়ে কিন্তু সয়াবিনের গায়ে লাগবে না আর পকোড়াগুলো কিন্তু ভালো হবে না। তো ডিম দিয়ে দিয়েছি বেসনে একটা, কারণ টেস্টটা কিন্তু অনেকটাই ভালো লাগবে আর খেতে কিন্তু দারুণই লাগবে। সবশেষে আমি দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি। এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে তেল কিন্তু গরমও হয়ে এসেছে। তো এবারে আমি একটা একটা করে সয়াবিনগুলোকে এই বেসনের মধ্যে ডুবিয়ে সুন্দরভাবে একটা একটা করে দেখো তেলের ওপর ছেড়ে দিচ্ছি। আর এটাকে অবশ্যই আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবে, নাহলে কিন্তু পুরটা একটু মোটা হয়ে যাবে, খেতে কিন্তু এটা ভালো লাগবে না। আর সব সময় চেষ্টা করবে পকোড়াগুলোকে একেবারে মিডিয়াম ফ্লেমে ভাজতে। এটা কিন্তু হাই ফ্লেমেও ভাজা যাবে না, আবার লো ফ্লেমে হলেও কিন্তু এটা মুচমুচে হবে না। তো এখানে আমি প্রত্যেকটাকে এক পিঠ হয়ে গেছে উল্টিয়ে দিচ্ছি হালকা করে। তারপরে পরের পিঠটাও কিন্তু আমি সুন্দরভাবে হালকা করে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা পকোড়া কিন্তু মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, দেখো প্রত্যেকটা পকোড়া কিন্তু একই কালার হয়েছে, একেবারে ব্রাউন ব্রাউন। এবারে প্রত্যেকটা পকোড়াকে আমি একটা একটা করে তেলের উপর থেকে তুলে নিচ্ছি আর সুন্দরভাবে একেবারে মিডিয়াম আঁচে এগুলোকে ভাজতে হবে, যেন কিন্তু মুচমুচে হয়। এটাকে হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে আর লো ফ্লেমে দিলে এটা কিন্তু খেতে একেবারে মুচমুচে পারফেক্ট হবে না। তাই আস্তে আস্তে এটাকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো এখানে আমার কড়াইয়ে আরও আমি কিছু সয়াবিন আছে, যেগুলোকে আমি একটা একটা করে আবারও একইভাবে প্রত্যেকটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর আমি আবারও বলছি যে এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। কখনোই পকোড়া হাই ফ্লেমে ভাজতে যাবে না, নইলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরের অংশটা কাঁচা কাঁচা থেকে যাবে, খেতে কিন্তু একদমই ভালো হবে না আর মুচমুচে আর পারফেক্ট হবে না। তাই সুন্দরভাবে এগুলোকে আমি দিয়ে দিলাম। এবারে আমি প্রত্যেকটাকে একটা একটা করে উল্টিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ অপর পিঠটা কিন্তু হালকা হালকা ব্রাউন হয়ে এসেছে। এটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব, কারণ যতক্ষণ না এগুলো একেবারে কালারফুল হয়ে আসে আর ব্রাউন ব্রাউন হয়ে আসে, মুচমুচে হয়ে আসে। সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এগুলোও দেখতেই পাচ্ছ ঠিক কতটা সুন্দর হয়েছে, দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে। এবারে আমি এগুলোকে সুন্দরভাবে
প্রত্যেকটা পকোড়াকে একে একে তেলের ওপর থেকে তুলে নেব। তারপর তোমাদের সবগুলো পকোড়া একসঙ্গে দেখাবো। তো চলো দেখো, সবগুলো পকোড়া কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। আর মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে পকোড়াগুলো দেখতে, যে খেতে কিন্তু ততটাই এটা লোভনীয় হয়। সঙ্গে আমি নিয়ে নিচ্ছি সস আর কাসুন্দি। তোমরা চাইলে কিন্তু যে কোনো সসের সঙ্গে এটা ব্যবহার করতে পারো। তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। পকোড়াটা তোমাদের কেমন লেগেছে? পকোড়া কিন্তু মাংসের পকোড়াকেও হার মানাবে। তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।